উপস্থিত সুধীমণ্ডলী এবং বিভিন্ন প্রান্তে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন ক্রমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে সকল জেলার উপকার ভোগীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্তে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত রয়েছেন অর্থ সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাঠ পর্যায়ে সংযুক্ত রয়েছে 64টি জেলা প্রশাসকের কার্যালয় প্রান্ত, যেখানে উপস্থিত আছেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং এই মহতী অনুষ্ঠানের কর্মসূচির উপকার ভোগীগণ। আমাদের সাথে সংযুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে আছেন সিনিয়র সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সিনিয়র সচিব আইসিটি বিভাগ, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের নির্বাহীগণ। মাননীয় প্রধানমন্ত্রী আজ একই সাথে আরেকটি কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। সেটি হলো মোবাইল অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আজ 2,09,674 জন ছাত্রছাত্রীর মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ 111,40,43,800 টাকা অনলাইনে বিতরণ করা হবে। এ লক্ষ্যে আমাদের সাথে সংযুক্ত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এমডি বেগম নাসরিন আফরোজ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সমূহে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া ফেসবুক সহ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 71-এর সকল বীর শহীদদের। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীনতার পরপর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের ত্রাণ ও পুনর্বাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। সম্পদের নিদারুণ সীমাবদ্ধতা সত্ত্বেও 72 সালের জুন পর্যন্ত 6 মাসের জন্য অসহায় মানুষের পুনর্বাসন ও অন্ন সংস্থানের জন্য 107,31,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সে সময় প্রায় 2,30,00,000 মানুষকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও বাসস্থানের আওতায় আনা হয়। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মহাদুর্যোগের এই কঠিন সময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19-এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের শুরু থেকে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় 50 লক্ষ মানুষের কাছে আজ মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসেবে 2,500 টাকা সরাসরি তাদের মোবাইল ব্যাংকিং হিসেবে প্রেরণ করবেন। বাংলাদেশের ইতিহাসে মানবিক সহায়তা হিসেবে এরূপ ডিজিটাল মানি ট্রান্সফার এক যুগান্তকারী ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি অনুমতি দেন, এই কর্মসূচির উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা ও ভিডিও চিত্র আমি দেখাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই উপস্থাপনায় আমি ইতিহাসের দিকে একটু নজর দিয়ে তারপরে আপনার যে কর্মসূচি আছে সেটাতে নিয়ে আসব। প্রথমে আমি 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের কি অবস্থা ছিল সেটি একটু সবার অবগতির জন্য আবার স্মরণ করিয়ে দিতে চাই। যুদ্ধে ছিল শরণার্থী, দারিদ্র্যের হার ছিল 82%, প্রবৃদ্ধির হার ছিল -14%, মাথাপিছু গড় আয় ছিল $134
এবং একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখন অর্থনীতির আকার ছিল কেবলমাত্র 8 বিলিয়ন মার্কিন ডলার। প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত ছিল দেশ 1970 সনে এবং গড় আয়ু ছিল আমাদের 47 বছরের নিচে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীন ও সার্বভৌম দেশ আমরা পেয়েছিলাম, তার জন্য 30 লক্ষ শহীদের রক্ত দিতে হয়েছিল। বিধ্বস্ত দেশ ছিল, কলকারখানার উৎপাদন ছিল শূন্যের কোঠায় এবং রাষ্ট্রীয় কোষাগারে তহবিল ছিল শূন্য। জাতির পিতা প্রথমেই মানবিক সহায়তা ও পুনর্বাসনের দিকে নজর দিয়েছিলেন, যেটি 107 কোটি টাকা স্বল্প মেয়াদী 6 মাসের মধ্যে পুনর্বাসনের জন্য উনি বরাদ্দ করেছিলেন এবং সেখানে লক্ষ্য ছিল গৃহহীনদের গৃহ নির্মাণ, শরণার্থী অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান, শ্রমজীবীদের পুনঃপ্রতিষ্ঠা, ছাত্র শিক্ষকদের আর্থিক সহায়তা, মহকুমা সদরে এতিম ও অভিভাবকহীন মহিলাদের পুনর্বাসন, অক্ষমদের জন্য ঢাকায় পুনর্বাসন কেন্দ্র। এছাড়া বঙ্গবন্ধুর মানবিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্য ছিল শহরাঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংস্থান, আর্থিক দুর্দশাগ্রস্তদের জন্য খাদ্যশস্য ও শিশু খাদ্য বিতরণ, 78,000 ব্যক্তিকে মোট 10,14,73,000 টাকা বিতরণ, মুক্তিযুদ্ধের শহীদ, নিখোঁজ, পঙ্গু আহতদের মধ্যে ত্রাণ বিতরণ, তাদের জন্য ত্রাণ তহবিল গঠন, বিনামূল্যে তাঁবু, ত্রিপল, শাড়ি বিতরণ, খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ। এখানে 3টি দুর্লভ আমরা কাগজ পেয়েছি, যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুদান দিয়েছিলেন। একই সঙ্গে তিনি পত্রের মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদান করেছিলেন। একটি 500 টাকা, একটা 1000 টাকা এবং একটি 2000 টাকার চেক উনি পাঠিয়েছিলেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে উনি তাঁর স্বাক্ষরিত এই পত্রটি আমরা সংগ্রহ করতে পেরেছি। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছিলেন এবং সেখানে অগ্রাধিকার দিয়েছিলেন কৃষি ও সমবায় খাতকে। 13 মাসের মধ্যে কৃষকদের মাঝে 10 কোটি টাকা ঋণ বিতরণ তিনি করেছিলেন, 5 কোটি টাকা সমবায় ঋণ বিতরণ করেছিলেন, সার সংগ্রহ করা হয়েছিল 83,000 মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছিল 50,000 মেট্রিক টন। বোরো ধানের বীজও সংগ্রহ করা হয়েছিল এবং সরবরাহ করা হয়েছিল। একইভাবে গম বীজ এবং আলু বীজও সরবরাহ করা হয়েছিল কৃষকদের মাঝে। সেচের জন্য গভীর নলকূপ বসানো হয়েছিল 74টি এবং 20,000 পাওয়ার পাম্প সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে 80 লক্ষ একর জমিতে সেচের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। একই সাথে হাল চাষের জন্য 1 লক্ষ বলদ দেওয়া হয়েছিল নামমাত্র মূল্যে এবং ভর্তুকি মূল্যে 50,000 গাভীও বিতরণ করা হয়েছিল। এবং আরো একটি দুর্লভ আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বহস্তে অনুমোদন দেওয়া যে মিল্ক ভিটার টেকেরহাটে একটি কারখানা স্থাপনের, এবং উনি নির্দেশ দিয়েছিলেন, যেটি এই বাম পাশের পত্রে আমাদের দেখানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে 74 সালে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু প্রথম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যেটি রুরাল সোশ্যাল সার্ভিস বা পল্লী সমাজসেবা কার্যক্রম প্রবর্তন করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন থেকে শুরু করে গত বছর পর্যন্ত 2019-এ আপনার মাধ্যমে বাংলাদেশের কয়েকটি মাইল ফলক অর্জিত হয়েছিল। একটি হচ্ছে এশিয়ার সর্বোচ্চ বর্ধনশীল দেশ হিসেবে দাঁড়িয়েছিল বাংলাদেশ, তৃতীয় ছিল বিশ্বে এবং প্রবৃদ্ধির হার ছিল 8.15%। কিন্তু বর্তমানে এই কোভিড এর প্রাদুর্ভাবে স্থবির রয়েছে বিশ্ব এবং একইভাবে তার প্রভাব আমাদের পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগে যেই স্লাইডগুলি দেখাচ্ছিলাম তারই প্রতিফলন আমরা এবার আপনার গৃহীত কার্যক্রমে পাচ্ছি। যার ভিতরে প্রথম ছিল মানবিক সহায়তা বৃদ্ধি এবং একই সঙ্গে অর্থনীতি প্রবৃদ্ধি বজায় রাখার জন্য সরকারি ব্যয় বৃদ্ধির দিকে আপনি নজর দিয়েছেন, আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করেছেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম বৃদ্ধি করেছেন এবং মুদ্রা
সরবরাহ ও বৃদ্ধি করেছেন। আমরা যদি আর্থিক প্রণোদনা এবং মানবিক সহায়তা কোটির অঙ্কে নিয়ে আসি, আমাদের অঙ্কের নিয়ে আসি, তাহলে বর্তমানে সেটা দাঁড়িয়েছে 99,117 কোটি টাকা। এর সঙ্গে আরও যদি বর্তমানে জিডিপির 3.5%, আরও কয়েকটি পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি করছেন, যেটিতে আরও বৃদ্ধি পাবে অতি সম্প্রতি, এবং তাতে সেটি লক্ষ কোটি ছাড়িয়ে যাবে। আমাদের যে সমস্ত কার্যক্রম এখন চলছে মাননীয় প্রধানমন্ত্রী, ভিজিডি, জেলে, জিআর, ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি, তাতে 1,25,91,000 পরিবার উপকৃত হচ্ছে। তাতে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 5 কোটি জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন। এবং আজকে যেই কর্মসূচি আপনি উদ্বোধন করতে যাচ্ছেন, তাতে আমাদের লক্ষ্য হচ্ছে 2 মাসে যারা সামাজিক দূরত্বের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুস্থ অতি দরিদ্র ব্যক্তি ও পরিবার, ভাসমান মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মুচি ধোপা নাপিত, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রিক্সা, ভ্যান, গাড়ি চালক ও গণ পরিবহন শ্রমিক এবং ঘাট শ্রমিক, দিনমজুর ইত্যাদি সহ যারা সাময়িকভাবে বেকার হয়েছেন, তাদেরকে 25,000 টাকা, 2,500 টাকা, আমরা অনুমান করছি প্রায় 50 লক্ষ পরিবারেতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবার প্রতি 2,500 টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্রান্সফার করা হবে। দেশে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আপনি রপ্তানিমুখী শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে প্রদান করেছেন, এবং আজকেও একই পদ্ধতিতে করা হবে। ঈদ উল ফিতরের আগেই প্রত্যেকের কাছে 2,500 টাকা স্থানান্তর করা হবে। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, এটি একটি অনন্য উদাহরণ সমস্ত পৃথিবীতে। এত লক্ষ মানুষের কাছে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া, এটাও আমরা একটা নতুন আপনার পদক্ষেপ। এবং এটা আমি যতটুকু খোঁজ করেছি, গুগল সার্চের মাধ্যমে এত সংখ্যা কিন্তু কোনো দেশে এখনো হয়নি। এটিও সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সাথে আছেন। আপনার কর্মসূচির মাধ্যমে আমি সবসময় বলি, পৃথিবীর বুকে উজ্জ্বল বদ্বীপ বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে অতি সম্প্রতি। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি অনুমতি দিলে এখন একটি আমরা ভিডিও চিত্র দেখাতে পারি। লাখো শহীদের রক্তে পাওয়া বাংলাদেশ। স্বাধীন দেশে মানুষের চোখে মুখে তখন সুন্দর সোনালী দিনের স্বপ্ন। যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে অবকাঠামো তৈরি থেকে শুরু করে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা ছিল বঙ্গবন্ধুর অগ্রাধিকার। তার ভাবনাই ছিল কৃষকও। কেবল সার আর বীজই নয়, কৃষি ঋণ আর কৃষককে জমিও বরাদ্দ করেন তিনি। কেবল ত্রাণ নয়, কর্মহীনদের হাতে নগদ টাকাও তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধু। সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণের কাজ তাকে শেষ করতে দেয়নি ঘাতকরা। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে থমকে যায় বাংলাদেশ, আর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের গল্পটাও। তারপর ২১ বছর উল্টো পথে বাংলাদেশ। ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুরু থেকেই পিতার দেখানো পথে মানুষের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা ছিল তার। তারপর ২০০৯ দিন বদলের যাত্রা শুরু। গত এক দশকে শেখ হাসিনার হাত ধরেই বদলে গেছে বাংলাদেশ। কথিত তলাবিহীন ঝুড়ি এখন এশিয়ার সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির দেশ। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, মেট্রো রেল কিংবা বড় বড় বিদ্যুৎ প্রকল্প, সবই এখন বাস্তবতা বঙ্গবন্ধুর বাংলায়।
2020 এখন পর্যন্ত বছরের প্রায় পুরোটা অজানা এক ভাইরাসের সংক্রমণে স্থবির পুরো বিশ্ব। বাংলাদেশও সেই করোনা সংক্রমণের বাইরে নয়, তাই চলমান মেগা প্রকল্পগুলোর কাজ প্রায় বন্ধ। এই বিপদে পিতার মতোই সর্বস্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের কারণে আমাদের দেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত না হয়, দেশের কোটি মানুষকে সাহস জুগিয়েছেন, নিয়েছেন কার্যকর পদক্ষেপ। পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থার সমন্বয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে বাংলাদেশ। তাই তো করোনা যুদ্ধে সফল রাষ্ট্রনায়কদের তালিকায় শুরুর দিকেই শেখ হাসিনার নাম। করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সংকটকালে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সেজন্য ত্রাণ ও নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে ঘোষণা হয়েছে 1 লাখ কোটি টাকার প্রণোদনা। এছাড়া টিসিবির পণ্য বিক্রয়, বয়স্ক ও বিধবা ভাতা সহ সব ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বেড়েছে। চালু হয়েছে রেশন কার্ড, 10 টাকা কেজি চালের মতো জনবান্ধব কর্মসূচি। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ শিল্প, কলকারখানা, অফিস, আদালত সবই। তাই হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন দিন এনে দিন খাওয়া দেশের লাখো শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক। লকডাউনের পরে আমাদের সংসার চলতে খুবই কষ্ট। ঘরের 5 জন লোক অনেক কষ্ট করে চলতে আছি, ধরেন না ডেলি তো বাজার লাগে, ওই লাগে, এই লাগে। কঠিন এই সময়ে এসব মানুষকে ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি হয়েছে তাদের তালিকা। এককালীন নগদ অর্থ ব্যাংক হিসেবে সরাসরি পাচ্ছেন তারা। বঙ্গবন্ধু কন্যার এই উদ্যোগে আপ্লুত লাখো মানুষ স্বপ্ন দেখছেন আবারও ঘুরে দাঁড়ানোর। দিলে তো ভালো হইতো, আমরা একটু উপহার পাইলাম। শুধু আমার একলার জন্য না, দেশের যত শ্রমিক আছে সবারই ভালো হবে। আছে সংকট থেকে অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা, দেশের সম্পদের সদ্ব্যবহার আর প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদনের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। করোনাকালে বোরোর বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়েছিল নানা সংশয়। ছাত্রলীগ কর্মীরা এই দুঃসময়ে দাঁড়িয়েছেন কৃষকের পাশে। কাটা থেকে ধান মারাই, ঘরে তুলে দেওয়ার কাজ সবই করেছেন তারা। প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা, কার্যকর নির্দেশনা আর তা বাস্তবায়ন করে কৃষি ও দেশীয় শিল্প খাত আবারও শক্ত ভিতের উপর দাঁড়াবে, এমন পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। যে যাত্রী মাত্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে, যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, সেই জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না। লক্ষ্য নির্ধারিত, টেকসই, উন্নত আর মানবিক বাংলাদেশ বিনির্মাণ। আর তা বাস্তবায়নে সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুমতি দিলে আরেকটি চমৎকার রিপোর্ট আমার হাতে গতকালকে পেয়েছিলাম, এটি একটু বলতে চাই। ইতিহাসের অনেক সুন্দর সুন্দর কথা আমরা কিন্তু প্রায় সময় আমাদের উপেক্ষিত আছে। 1972 সনে আমাদের প্রথম ফার্স্ট অ্যানিভার্সারি অফ ভিক্টরি, সেটার একটা বই প্রকাশিত হয়েছিল। সেখানে ইউএনের একটা রিপোর্ট ছিল স্যার। সেখানে এই আমাদের রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশনের বিষয়ে স্যার একটা রিপোর্টে তাদের একটা মন্তব্য ছিল, সেটা আপনি যদি অনুমতি দেন আমি পড়তে চাই স্যার। The degree of success in rehabilitation and reconstruction in Bangladesh has been put on record by the United Nations Relief Operation Team in Dhaka. In this report, Bangladesh, a survey of damages and repairs. এখানে লেখা ছিল, it was observed in this report that thanks to the coordinated efforts of Bangladesh and the international community, this country has faced no starvation, no unmanageable law and order problem, that the country is settling down as an organized community with a government working steadily through and towards democratic procedures. এটি ছিল স্যার যে ডিসেম্বর 72-তে স্যার। 1 বছরের ভিতরে মানে তারা স্যার স্বীকার করেছে ডেমোক্রেটিক প্রসেস ফলো করা হয়েছে এবং নো স্টারভেশন, নো ইয়ে হয়েছিল। এটি স্যার সেই সময় ইউএন রেকগনাইজ করেছিল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার
আপনার সূচনা বক্তব্য এবং ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান এবং মোবাইল অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ও টিউশন বিতরণ ফি কর্মসূচি ঘোষণা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সকলে উপস্থিত রয়েছে এবং আমার সঙ্গে যারা এখানে অনলাইনে উপস্থিত রয়েছেন, সমগ্র বাংলাদেশে প্রতি জেলা এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ জানাই, সেই সাথে আগাম ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আমি প্রথমে শ্রদ্ধাস্থায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মহাগুণের প্রতি। জাতিপিতা দেশ স্বাধীন করেছিলেন দীর্ঘ দিনের সংগ্রামের মধ্য দিয়ে শোষিত বঞ্চিত বাঙালিকে একটা উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবেন সেই আকাঙ্ক্ষা নিয়ে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে একটা স্বাধীন দেশ, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশকে কত দ্রুত সময়ের মধ্যে একদিকে তিনি যেমন যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন, অপরদিকে সেই সময় আমাদের যারা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত ছিল, যে পরিবারগুলি শহীদ হয়েছিল বা আহত মুক্তিযোদ্ধা সহ আমাদের নির্যাতিতা মা বোন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা তিনি অতি দ্রুত সময়ে করেছিলেন। কখনো একটা বিপ্লবের পর এত অল্প সময়ের মধ্যে কোনো দেশ এত দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে না, কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই অসাধ্য সাধন তিনি করেছিলেন, সেটা সম্ভব হয়েছিল। সেই অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন, কারণ তার নেতৃত্বের মধ্য দিয়েই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেই তিনি যেমন যুদ্ধে আমরা বিজয় অর্জন করি, আবার তার নেতৃত্বে দেশ এগিয়ে যেতে শুরু করে উন্নয়নের গতিধারায়। যখনই আমি বলবো যে যারা আসলে আমাদের দেশের স্বাধীনতাই চায়নি, তারা যখনই দেখেছে যে এই দেশকে আর কখনো তারা কিছুতেই দাবিয়ে রাখতে পারবে না, তখনই ৭৫-১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যার পর থেকে কিন্তু আমাদের সেই গতিটা থেমে গিয়েছিল। যা হোক, ২১ বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখনই আমরা বিভিন্ন গণমুখী পরিকল্পনা নিই। বিশেষ করে আমাদের দেশের একেবারে নিম্ন স্তরে মানুষগুলি যারা পড়েছিল, যাদের কোনো খবরই কেউ রাখতো না, যারা ক্ষুধার্ত, যারা শোষিত, যারা বঞ্চিত, যারা একবেলা খেতে পায় না, দুর্ভিক্ষ লেগে থাকতো, মন্দা লেগে থাকতো, মানুষ ক্ষুধার জ্বালায় ভিক্ষা বৃত্তি ছাড়া আর কোনো পথ তাদের ছিল না, লেখাপড়ার সুযোগ ছিল না, স্বাস্থ্যসেবার সুযোগ ছিল না। যেভাবে এদেশে মানুষ কষ্ট করেছে, আমরা ২১ বছর পর সরকারে এসে চেষ্টা করেছিলাম সেই সব একেবারে সমাজের নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তনে, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা আমরা দিতে শুরু করি। এটা আমাদের আসলে আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনা, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা জনগণের জন্যই কাজ করেছি। যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা সংগঠন, এবং আমাদের নীতি আদর্শই হচ্ছে দেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। তার সেই নীতি, তার পথ অনুসরণ করেই আমরা পদক্ষেপ নিয়েছিলাম। একটা বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার তিনি যখন হাতে নেন, একটি টাকা তখন কোনো সঞ্চয় ছিল না, আমাদের দেশে রিজার্ভ মানি ছিল না। সেই অবস্থায় তিনি মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন, প্রতি ঘরে ঘরে তিনি রিলিফ পৌঁছে দিয়েছিলেন। তখন কিন্তু রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকায় করে করে সেই দূর দূরান্ত অঞ্চলে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছিল। সে ত্রাণের মধ্যে শুধু খাদ্য ত্রাণ না, মানুষের ঘরবাড়ি ছিল না, রান্না করার হাঁড়ি পাতিল ছিল না, থাকার জায়গা ছিল না, কাপড় চোপড় ছিল না।
স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে মানুষকে ছাত্রছাত্রীদের জন্য কাপড়ের ব্যবস্থা করা, গ্রামে গ্রামে কাপড়ের ব্যবস্থা করা, শীতের কম্বলের ব্যবস্থা করা, হাঁড়ি পাতিল থেকে শুরু করে এমন কিছু নেই যা রিলিফে দেয়া হয় নাই। এত অল্প সময়ের মধ্যে আমাদের বন্ধু প্রতিম দেশগুলির সহায়তায় তিনি এই কাজগুলি করেন এবং যোগাযোগ ব্যবস্থা পুনর্বাসন করেন। সেই সাথে বাংলাদেশকে এই ছোট্ট একটা ভূখণ্ড, অধিক জনসংখ্যা, তাদের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনাও তিনি নিয়েছিলেন, কিন্তু কার্যকর করে যেতে পারেননি। যখনই আওয়ামী লীগ সরকার এসেছে আমরা তার পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং যার সুফল এই দেশের মানুষ পেতে শুরু করেছিল। কারণ আমি এটুকু অন্তত দাবি নিয়ে বলতে পারি যে আওয়ামী লীগ যখন সরকারে আসে বাংলাদেশে মঙ্গা থাকে না, দুর্ভিক্ষ থাকে না, অন্তত আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এবারে 2008-এ যখন আমরা নির্বাচনে জয়ী হই এবং দ্বিতীয়বার সরকার আসি, তখন থেকে আমরা আরও ব্যাপকভাবে কাজ শুরু করি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আমাদের প্রবৃদ্ধি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সর্বোচ্চ প্রবৃদ্ধি 8.15 আমরা অর্জন করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল আমরা আরও আগে যাব। দারিদ্র্য সীমা আমরা 20.5 ভাগে নামিয়ে এনেছিলাম, যা প্রায় 41 ভাগ ছিল, সেখান থেকে আমরা কমিয়ে দিয়েছিলাম। আমাদের টার্গেট, আমার লক্ষ্য ছিল আমরা মুজিব বর্ষ উদযাপন করছি 2020 সাল, আর 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কাজে এই বছরের মধ্যেই আমরা আমাদের এই দারিদ্র্যের সীমা আরও কয়েক ভাগ আমরা কমিয়ে নিয়ে আসব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন আমাদের সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, তখন আসলে এমন একটা অদৃশ্য একটা শক্তির প্রভাব এবং তার আঘাত, যেটা কেউ চোখে দেখে না, জানে না, কিন্তু তার ফলে আজকে সমগ্র বিশ্ব একেবারে স্থবির হয়ে গেছে। অর্থনৈতিকভাবেই শুধু না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সবভাবেই আজকে সারা বিশ্ব আক্রান্ত এবং হাজার হাজার মানুষও মারা গেছে। এমনকি আমার দেশেও অনেকে মৃত্যুবরণ করেছে, আমাদের প্রায় 250-র মতো লোক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলিতে, যেখানে দিনে হাজার হাজার মানুষ এই করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তো আমি শুধু বলবো যে এই যে একটা অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণ, যার ফলাফল আজকে সারা বিশ্ববাসী কিন্তু ভোগ করছে, সকলে কিন্তু আজকে বিপর্যস্ত। এই অবস্থায় বাংলাদেশে আমাদের ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। সে অবস্থা আমাদের দেশের মানুষের কিভাবে তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তবে কতদিন একটা মানুষকে আমরা আটকে রাখতে পারি? মানুষের জীবনের প্রয়োজনটা অনেক বেশি, মানুষের ক্ষতি হবে, মৃত্যু হবে সেই চিন্তা করে তাদের যতই আমরা আটকে রাখি না কেন, ক্ষুধার জ্বালাটা তার থেকে অনেক বেশি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে, তাদের শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। কিন্তু আমি আগে বলছি, এমন একটা অদৃশ্য শক্তি, এই শক্তি মোকাবেলা কিন্তু কোনো বিশ্বই পাচ্ছে না। যত শক্তিধর দেশ হোক, যত অস্ত্রের দিক থেকে শক্তি, অর্থের দিক থেকে শক্তি, এরকম বহু শক্তিধর দেশ ইতিপূর্বে আমরা দেখেছি। কিন্তু এই করোনা ভাইরাস বা কোভিড-19 এমন এক শক্তি নিয়ে এসেছে যেখানে সব শক্তি পর্যুদস্ত হয়ে গেছে। এদের কাছে সকলকেই সারেন্ডার করতে হয়েছে। সেটাই হলো সব থেকে এক দুর্ভাগ্য বিশ্বের জন্য। তবে লাভবান হয়েছে প্রকৃতি, যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিবেশ নষ্ট হচ্ছিল, প্রতিবেশ নষ্ট হচ্ছিল, যেটা নিয়ে নানা চিন্তা ভাবনা অনেক কিছু হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এই করোনার প্রভাবে আজকে জীবনযাত্রা সম্পূর্ণ অচল, তখন প্রকৃতি কিন্তু তার আপন গতিতে হেসে খেলে উঠছে। এটাই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে সারা বিশ্বে।
এই ঘটনা কিন্তু পৃথিবীর কোথাও আর কোনোদিন ঘটেনি। এর পূর্বে আমরা অনেক বিশ্বযুদ্ধ কাহিনী জানি বা অনেক ধরনের মহামারীর কাহিনী জানি, দুর্ভিক্ষের কাহিনী জানি, কিন্তু এবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন ধর্মী। এই অবস্থার মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করতে পারি? আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রবাসে প্রায় 450-র উপর বাঙালি মৃত্যুবরণ করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের দেশে আমার মানুষকে সুরক্ষিত রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, আমার মানুষকে আহ্বান জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাই তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন এবং সেভাবে তারা মেনে চলছেন। এবং আমি আবারও বলবো যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা করবার জন্য যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সেগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমরা চাই। পাশাপাশি জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলি, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের অন্যান্য যারা আমাদের প্রশাসনের কর্মকর্তা, প্রত্যেকে কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের সেবা করতে। আর এই সেবা করতে গিয়ে অনেকে জীবনও দিয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা দ্রুত আরোগ্য লাভ করুক, যারা জীবন দিয়েছেন তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু তারা জাতির জন্য জীবন দিয়েছে। আজকে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যারা আমাদের বিত্তশালী আছে এবং সকলে কিন্তু পথে নেমেছে, সাহায্য করছে, তারপর আমি বলবো যে আরও বেশি অন্তত যাদের সামর্থ্য আছে তারা আপনার আশেপাশে কেউ যদি দরিদ্র থাকে তাদের পাশে দাঁড়ান, সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাই আমাদের যে ফসল তোলার সময় যে সমস্যাটা ছিল, কারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। সাধারণত আমাদের এক অঞ্চলে ধান কাটতে অন্য অঞ্চল থেকে লোক আসে, তারা ধান কাটে, ধানের অংশ নিয়ে যায়, টাকা নিয়ে যায়, কিন্তু এবার সেই সুযোগটা সীমিত ছিল। তারপরে যখন আমরা এই ব্যাপারে উদ্যোগ নিলাম, আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার যথেষ্ট ব্যবস্থা নিল, যারা ধান কাটতে চাইল তাদেরকে জায়গায় জায়গায় পৌঁছে দিল, কিন্তু সেখানেও কিন্তু লোকবলের অভাব ছিল। আমি প্রথমে আমাদের ছাত্রলীগকে আহ্বান জানালাম যে যেখানে আছে যার নিজের এলাকা সব জায়গায় তাদের নামতে হবে এবং ধান কাটায় কৃষকের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে এই ধান থেকেই কিন্তু চাল হয়, আর এই চাল থেকে কিন্তু ভাত হয়, আর সেই ভাত খেয়ে আমরা বাঁচি, আমাদের মূল খাদ্য। কাজে সেই কাজ করতে লজ্জার কিছু নেই বা গর্বের বিষয় যে আমরা যেটা খেয়ে জীবন বাঁচাই সেই জায়গাটায় আমরা শ্রম দেব না, এই দৈন্যতাটা যেন কারো মনে না থাকে। সত্যি আমি খুব আনন্দিত এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যে ছাত্রলীগ আমার সাথে সাথে আমি দেখেছি যে আমাদের কৃষক লীগের সকলে নেমে গেছে, আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেখানে ছিল প্রত্যেকেই নেমে পড়েছে এবং এই ধান কাটার সাহায্য করেছে। এবং আজকে আমাদের সারা বাংলাদেশে কৃষকের গোলা ভরা ধান। আগামীতে আবার যে ফসল ফলাতে হবে, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, এখন যেমন শিল্প কলকারখানা সেভাবে চলতে পারছে না, আমদানি রপ্তানি সীমাবদ্ধতা দেখা দিচ্ছে, সেরকম অবস্থায় আমাদের দেশে মানুষের জন্য খাদ্যের অভাব না হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যে জমি আছে, উর্বর জমি এবং আমাদের মানুষ আছে, সেটাই আমাদের কাজে লাগাতে হবে। অন্তত ঘরের খাবার উৎপাদন করে ঘরের মানুষ খাবে, দরকার হলে আরও পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য দেশ যদি কোনো অভাব হয় আমরা সেখানে সহযোগিতা করব, সেই চিন্তা করেই আমাদের কিন্তু ফসল ফলাতে হবে। যে ধরনের ফসল যেখানেই হোক সেটুকু আমাদের ফলাতে হবে এবং সেভাবে আমাদের স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের যেহেতু সব কিছু একটা অচল অবস্থা, সে যারা অন্তত শ্রম দিয়ে জীবনযাপন করতো তাদের জীবনটা একেবারে স্থবির হয়ে যায়, কারণ তাদের আয়ের কোনো পথ থাকে না। তাদের কথা চিন্তা করে, এবং আপনারা জানেন যে আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, এই মুজিব বর্ষ উদযাপনে আমাদের অনেক পরিকল্পনা ছিল, আমাদের বাজেটেও কিছু টাকা ছিল এবং আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সব কাজগুলি সব স্থগিত করে দিই, বন্ধ করে দিই। যেটুকু আমরা অনলাইন অথবা টেলিভিশন রেডিওর মাধ্যমে প্রচার সম্ভব আমরা সেটা প্রচার করে যাচ্ছি, কিন্তু আমরা মূল কাজগুলি বন্ধ করে দিই। তো এইভাবে আরও অনেকগুলি
বিভিন্ন দৈনন্দিন অনেক কাজ সরকারের ছিল যেগুলি মানে করা এখন সমীচীন না, সেগুলো আমরা বন্ধ করে দিয়ে আমরা যেটা চিন্তা করেছি, আমি ধন্যবাদ জানাই আমাদের অর্থ মন্ত্রণালয়কে, অর্থ সচিব এখানে আছেন, যদিও মন্ত্রী নেই, এবং আমাদের বাণিজ্য ব্যাংকের গভর্নর আছেন, সবাইকে নিয়ে বারবার বসি, মিটিং করি এবং আমি বলি যে কোথা থেকে কিছু টাকা জোগাড় করা, বিশেষ করে আমাদের দেশের যারা একেবারে যেমন ভাসমান মানুষ রয়েছে, নির্মাণ শ্রমিক আছে, গণপরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রেলওয়ে কুলি, মজুর, ঘাট শ্রমিক, তারপরে যে নারী সুন্দর, নরসুন্দর যেটা আর কি আমরা নাপিত বলি, বা হেয়ার ড্রেসার, ফেরিওয়ালা, দিনমজুর, রিক্সা ভ্যান গাড়ি চালক, নিম্নবিত্ত আয়ের লোক সহ বিভিন্ন ধরনের মানুষ যারা দৈনন্দিন কাজ করে খেত, বা একটু চা বিক্রি করেও খেত, বা একটা দোকান দিয়ে খেত, তা মানে কুলে মোটি মজুর যারা, তাদের কোনো কাজ নেই, কারণ মানুষ যাতায়াত করে না, তাদের কাজ থাকবে কোত্থেকে? অফিস আদালত বন্ধ, সেখানে তারা শ্রম দিতে পারছে না, তাদের যে দিনে আয়টা আসে আয়ের পথ বন্ধ, তো তাদেরকে কিভাবে এই রমজান মাসে আমরা একটু সাহায্য করতে পারি? তো সেইভাবে অনেক হিসেব নিকেশ করে আমরা কিছু অর্থ সাশ্রয় করার চেষ্টা করেছি, কিছু অর্থ আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা ইতিমধ্যে প্রায় প্রতিজন আমরা আরও 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 50 লক্ষ মানুষকে কার্ড দিয়ে, রেশন কার্ড মাত্র 10 টাকায় তারা চাল কিনতে পারে। আমরা ওএমএসের মাধ্যমে এই 10 টাকায় চাল কেনার ব্যবস্থা করে দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, বিভিন্ন ভাতাগুলি আছে, সে ভাতাগুলি যেমন অব্যাহত থাকছে, ভাতাগুলি আমরা দিচ্ছি, বিভিন্ন সহায়তা আমরা দিচ্ছি, আমরা আমাদের মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, মাতৃদুগ্ধ দানকারী ভাতা দিচ্ছি, এরকম বিভিন্ন ভাতা, সে ভাতাগুলি আমাদের যেমন চালু থাকবে। তো এদের বাদ দিয়ে এবং ওই 10 টাকায় যাদের রেশন কার্ড তাদের বাদ দিয়ে বাকি যারা রয়ে গেছেন তাদের জন্য কিছু করা, এটাই আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য সামনে নিয়েই ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যারা ভিজিডি, ভিজিএফ এর মাধ্যমে খাদ্যশস্য পান, আমাদের মৎস্যজীবী থেকে শুরু করে সকলেই সেই সহযোগিতাটা সময় পেয়ে থাকেন। তো যারা সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজের কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করেই আমরা তাদেরকে, আমরা যে টাকাটা অন্তত মানে সংগ্রহ করতে পেরেছি, এখানে প্রায় 1200 কোটি টাকা, এই 1200 কোটি টাকা আমরা 2500 টাকা করে এক একজনকে, অর্থাৎ 2500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই টাকাটা দেওয়ার জন্য আমরা কিন্তু কমিটি করেছি, সে কমিটিটা বারবার যাচাই বাছাই করা হয়েছে এবং সেখানে দ্বৈততা পরিবহন করা, অর্থাৎ দ্বৈততা পরিহার করার ব্যবস্থা করেছি। কোনো যারা একবার পান, যাদের নাম আছে তারা নেবেন না, তাদের নাম বাদ যাবে, এই দ্বৈততা থাকবে। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, এই সেই না পাওয়া যারা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। কাজে এই তালিকাটা করার সময় বারবার আমরা অনুরোধ করেছি যে এই বিষয়টা যেন অবশ্যই নজরে থাকে, যে এই দ্বৈততা পরিহার করে দিয়ে তাদের বাইরে যারা, তাদেরকে দেওয়া। অর্থাৎ আমি আগে বললাম যে আমাদের যারা ভাসমান মানুষ আছে, নির্মাণ শ্রমিক আছে, পরিবহন শ্রমিক আছে, কুলি মজুররা আছে, আমাদের ঘাট শ্রমিক আছে, আমাদের ফেরিওয়ালা আছে, দিনমজুর, রিক্সা ভ্যান গাড়ি চালক থেকে শুরু করে এরকম যারা একেবারে নিম্নবিত্ত আয়ের লোক, তারা যাতে পায়, আমরা তাদের কথা চিন্তা করেছি এবং তাদের তালিকাটাই করা হয়েছে। আর এই তালিকা আমরা যে টাকাটা দেব, এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকেরই এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়। আমরা এই একদিকে মুজিব বর্ষ, তারপর এখন রমজান মাস, সামনে ঈদ, এইসব বিষয়গুলি চিন্তা ভাবনা করেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।
আমি জানি যে মানুষের জীবনের চাহিদা সবটুকু আমরা করতে পারবো না বা সে সমর্থন নেই, বাট তারপরেও আমি মনে করি যে আমাদের যেহেতু প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে, অন্তত খাদ্যের কষ্ট কারো হবে না আল্লাহর রহমতে, সেটা আমরা যেমন ব্যবস্থা করতে পারবো। কিছু নগদ সাহায্য দেওয়া একান্ত অপরিহার্য, আমরা সেটুকু ব্যবস্থা করছি। সেই সাথে সাথে যারা এখন বেকার আছেন তারা কিন্তু কিছু কাজ করতে পারেন। আপনাদেরও যে যেখানে জমি জমা আছে একটু কিছু চাষবাস করা, কিছু কাজ করা, নিজেরা উদ্যোক্তা হয়ে একটু কাজ করে নিজের যেমন আর্থিকভাবেও আপনারা দাঁড়াতে পারেন বা অন্য কাজ করেন যেটা দেশের সহায়তা হতে পারে। একেবারে বেকার বসে না থেকে নিজেরা কিছু কিছু কাজ করলে পরে সেটা শারীরিকভাবে মানসিকভাবে শক্তি পাবেন, আর দেশের উপকার হবে, পরিবারের উপকার হবে, সেটাও আপনারা অন্তত করতে পারবেন। সেই দিকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। স্বাধীনতার পরপরই জাতির পিতা একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন বিশিষ্ট বৈজ্ঞানিক, তিনি ডক্টর কুদরতে খোদাকে দিয়ে তিনি একটা রিপোর্টও পেশ করেছিলেন, সেটা প্রায় 74 সালের শেষের দিকে। আমাদের দুর্ভাগ্য যে সেটা তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। পরবর্তীতে আমরা সরকারে যখন আসি তখন আবার একটা শিক্ষা কমিশন গঠন করে একটা রিপোর্ট তৈরি করি, কিন্তু মাত্র 5 বছর সময় পেয়েছে, বাস্তবায়ন করতে পারিনি। পরবর্তীতে যারা ক্ষমতা এসেছিল সেটা আর তারা কার্যকর করেনি। দ্বিতীয়বার যখন আমরা সরকার এসে তখন আবার আমরা সেই শিক্ষা নীতিমালা প্রণয়ন করি এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করেছি। শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি, তার কারণ আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমার একটা শিক্ষিত জাতি দরকার। কিন্তু সেই শিক্ষাটাকে আমরা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। পাশাপাশি আমরা যেমন শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছি, বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছি, একটা প্রি প্রাইমারি থেকে আমরা শিক্ষা দেওয়া শুরু করেছি, প্রি প্রাইমারি থেকে মানে মাধ্যমিক পর্যন্ত আমরা দিচ্ছি। আমাদের মেয়েদের শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং একবারে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায়ও অনেক মেধাবী ছাত্ররা আছে যারা হয়তো একটা পর্যায়ে এসে শিক্ষার সুযোগটা পায় না, তারা এই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। আমরা প্রাইমারিতে যে বৃত্তি দিই সে টাকাটা মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি পৌঁছে যায়। প্রায় 2,04,00,000 শিক্ষার্থী সেই প্রাইমারি থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পাচ্ছে। এর বাইরেও একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা প্রতিষ্ঠা করেছি। এই শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমেও আমরা কিছু শিক্ষা সহায়তা দিয়ে থাকি, যেটা বিশেষ করে আমরা এটা দেই আমাদের উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রছাত্রী যারা তাদের জন্য। কাজে এখানে আমরা ট্রাস্টে একটা স্থায়ী তহবিলও গঠন করা আছে, সেখান থেকে যে টাকাটা বাৎসরিক আসে সেখান থেকে আমরা এই টাকাটা বরাদ্দ করি। এখানে অনেক সময় অনেক সমাজে বিত্তবানরা তারা সহযোগিতা করেছেন, অনেকে অনুদানও দিয়েছেন, সেখান থেকে সেটাকে আমরা বাড়াতে চেষ্টা করি। আর আমরা এই ট্রাস্টের মাধ্যমে স্নাতক পর্যায়ে যেমন 2019 সালে 2,09,674 জন ছাত্রছাত্রীর মাঝে উপবৃত্তি বাবদ 102,74,02,600 টাকা এবং টিউশন ফি বাবদ 8,66,41,200 টাকা বিতরণের কার্যক্রম আমরা হাতে নিই এবং সেটাই এখন আমি উদ্বোধন করব। কারণ আমরা প্রতি বছরই একটা হিসাব করি এবং সেইভাবে ওই টাকা থেকে যেটা আসে আমরা এই উপবৃত্তি হিসেবে বা বৃত্তি হিসেবে এটা আমরা দিয়ে থাকি। আমরা যে 2,04,00,000 শিক্ষার্থীকে বৃত্তি দিই সেটার বাইরেই আমরা আবার সেটা সহই, অর্থাৎ তার মাঝে এই 2 লক্ষ প্রায় 9,674 জন তাও যুক্ত, সব মিলিয়ে আমরা এই বৃত্তিটা দিয়ে যাই। তো যেহেতু এটা প্রধানমন্ত্রীর ট্রাস্টের মাধ্যমে আমরা দিচ্ছি, কাজে আমরা সেটাও আমরা একই অনুষ্ঠানে একসাথে এখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যারা খুব মেধাবী, কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, বাংলাদেশ পিছিয়ে থাকবে এটা হতে পারে না।
একদিকে আমাদের এই জন্য শিক্ষার ব্যবস্থা করা, তাছাড়া আমাদের স্বাস্থ্যসেবা, আমরা একেবারে গ্রামে তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা নিয়ে গেছি। আপনারা জানেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা যেমন দিচ্ছি, প্রাথমিক চিকিৎসা বিনা পয়সায় 30 প্রকার ঔষধ আমরা বিতরণ করছি। আর এখন এই কোভিড-19 অর্থাৎ এই করোনা ভাইরাস, এটা মোকাবেলা করার জন্য আমরা স্বাস্থ্য সেবার ব্যবস্থা এবং সুরক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা জেলা উপজেলায় পর্যন্ত আমরা এই চিকিৎসা সেবার ব্যবস্থাটা করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি। তাদেরকে এই করোনা ভাইরাস এই চিকিৎসার ব্যাপারে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে ইতিমধ্যে তাদের আমরা কাজে লাগাচ্ছি এবং তাদের এই কাজের সাথে সাথে ট্রেনিংও পাবে। 6000 নার্স আমরা নিয়োগ দিয়েছি অতিরিক্ত, এই কয়েকদিনের মধ্যে আমরা এটা দিয়েছি, যাতে করোনা ভাইরাসে আক্রান্ত যারা যেন যথাযথ চিকিৎসা পায় এবং নার্সিং সেবাটা পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপটা দ্রুত নিয়েছি। এই সাথে সাথে আমরা আরও কিছু লোক নিয়োগ দেব, যেখানে আমাদের অনেক টেকনিশিয়ান দরকার হবে এবং আরও লোক লাগবে, তারও ব্যবস্থা আমরা নিচ্ছি। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কী কী ধরনের লোক দরকার সেটা তারা হিসাব করবে, আমরা সেগুলিও সাথে সাথে নিয়ে নেব। অর্থাৎ করোনা, একদিকে করোনা ভাইরাস সেটাকে মোকাবেলা করে দেশের মানুষের জানমাল রক্ষা করা এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং দ্রুত তারা সুস্থ হয়ে ফিরে আসুক সেই ব্যবস্থা করা। অপরদিকে আমরা আজকে আমাদের যারা একেবারে মানে নিম্ন পর্যায়ে পড়ে থাকা মানুষগুলি, তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া সেই ব্যবস্থা দিচ্ছি। তাছাড়া ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কিন্তু এই ত্রাণ বিতরণ চলছে এবং সেটা আমি প্রতিনিয়ত খবর নিয়ে থাকি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আমরা যেমন সরকারের পক্ষ থেকে দিচ্ছি, বিভিন্ন বিত্তবানরা দিচ্ছেন, বিভিন্ন এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা আমাদের কমিটি করে দিয়ে সারা এলাকায় প্রত্যেকটা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত করে আমরা সেখানেও আমাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করে যাচ্ছি। অর্থাৎ কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি। এক্ষেত্রে দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। এই কথাটাই আমি আপনাদেরকে বারবার বলছি এবং আবারও বলতে চাচ্ছি। সে কথা বলে আজকে আমি ইতিমধ্যে আমাদের যে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা যে এখন টাকাটা দেব, সেটা আপনারা জানেন, আমি আগেই বলছি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। এটা কারো মাধ্যমে না, সরাসরি যাচ্ছে। আমাদের মানে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং আমরা টাকাটা প্রধানমন্ত্রীর দপ্তরটা সম্পূর্ণ নজরদারিতে আছে। আমরা সেই নজরদারি করেই আমরা 50 লক্ষ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান, সহায়তা প্রদান এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। এর একটা নির্দেশিকাও আমরা দিয়েছি এবং এরপরে ভবিষ্যতে আমরা যেটা করতে চাচ্ছি, যেমন আমাদের দেশে আরও কিছু মানুষ পড়ে আছে, যেমন আমাদের হিজড়া, বেদে বা বিভিন্ন শ্রেণীর মানুষ, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে। কিছু আমরা সহযোগিতা তাদের করে থাকি, কিন্তু তাদের ভাতাও কিছু দেওয়া হয়ে থাকে। কাজে সেখানেও তাদেরকে দেখা যে তারা যেন যথাযথভাবে কাজের ব্যবস্থা পায় সেটা দেখবে। আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয় সে মা এবং শিশুদের কী কী প্রয়োজন, এই করোনা ভাইরাসের সময় তাদের জন্য কী করা যায় সে বিষয়টা তারা দেখবে। এইভাবে প্রত্যেকটা দিকে আমরা দেখব। আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি, আপনারা জানেন যে আমি যখন প্রথমবার সরকারে আসি, আমাদের যুবক শ্রেণী যারা, তারা যে বেকারত্ব নিয়ে ঘুরে বেড়ায়, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে যাতে না বেড়ায় তার জন্য আমি একটা বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছিলাম, কর্মসংস্থান ব্যাংক। সে সময় এই ব্যাংকের থেকে, সেই সময় থেকে এখনও আছে, যে বিনা জামানতে একজন যুবক, সে শিক্ষিত হোক আর বেকার হোক বা অশিক্ষিত হোক, যে কোনো একজন যুবক বা তরুণ বা তরুণী, তারা কোনো জামানত ছাড়াই এখান থেকে স্বল্প সুদে তারা 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবে এবং এই ঋণ নিয়ে তারা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা যৌথভাবে কয়েকজন বন্ধুবান্ধব মিলে যৌথভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগটা সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংক আমি
তৈরি করি। এই কর্মসংস্থান ব্যাংকের থেকেও এই ঋণটা আমরা আরও বৃদ্ধি করবার জন্য ইতিমধ্যে এই ব্যাংকে আমরা আরও 2000 কোটি টাকা সেখানে আমানত দেওয়া হয়েছে, তাই না? 2000 দেওয়া হবে। আমরা আরও 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমাদের যারা প্রবাসী তারাই কিন্তু আমাদের রেমিটেন্স পাঠায়, কাজে তাদের এই অর্থ প্রেরণ বা তারা যেন ঘরবাড়ি বিক্রি না করে ঋণ নিয়ে বাইরে যেতে পারে, বিদেশে যেতে পারে তাদের কর্মসংস্থানের জন্য, তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক নামে আমি আরেকটি বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করে দিই। সেই ব্যাংকেও আমরা আরও টাকা দেবো, সেখানেও আমরা আরও অতিরিক্ত 500 কোটি, এর আগে আমরা ওখানে প্রায় 400 কোটি টাকা দিয়েছি, আমরা আরও 500 কোটি টাকাও সে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। কারণ আপনারা জানেন যে এখন প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, সেখানেও বহু মানুষ এখন কাজ হারাচ্ছে, অনেকে দেশে ফিরে আসছে। তারা আমার দেশের নাগরিক, তারা ওখানে যে কষ্ট করুক আমি চাই না, সে তারা ফিরে আসবে, কিন্তু এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। সেই কারণে আমরা তাদেরকে তারা যাতে এই সুযোগটা পায় সেই জন্য ওই ব্যাংকে আরও 500 কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমরা পল্লী সঞ্চয় ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনারা জানেন যে আমার বাড়ি আমার খামার, এই একটা কর্মসূচি নিয়ে দারিদ্র্য বিমোচনের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেখানেও তাদেরকেও আমরা একটা ব্যাংক তৈরি করে দিয়েছি, কারণ এটা প্রকল্পের মাধ্যমে চলছে, ভবিষ্যতে যেন প্রকল্পে না চলে, যারা এখানে সমিতি করবে বা সমবায় করে নিজের ব্যবসা নিজে চালাতে পারবে, প্রকল্পের থেকে ধীরে ধীরে তারা নিজের পায়ে দাঁড়াবে এবং তাদের সঞ্চয় তাদের ব্যাংকে থাকবে, ব্যাংকের মালিক তারা, ওখান থেকেই তারা টাকা নেবে, ওখান থেকেই তারা তাদের ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই কথা চিন্তা করে কিন্তু এই পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করেছি, সেখানেও আমরা কিন্তু এই ব্যবস্থাটা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অনেক মাদ্রাসায় যেখানে এতিমখানা আছে, একেবারে এতিম, যাদের কোথাও যাবার কেউ নেই, তারা খুব একটা কষ্টের মধ্যে দিয়ে ছিল। আমরা তাদের কথা চিন্তা করে ইতিমধ্যে প্রায় 6865টি কওমি মাদ্রাসা যেখানে এতিমখানা, সেখানে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। প্রত্যেকটা এখানে প্রায় 10 কোটির কাছাকাছি টাকা আমরা ব্যয় করেছি। এতিমে যে কোন মাদ্রাসা মানে সেখানে কতজন এতিম আছে আমরা হিসেব নিয়েছি, সেই হিসেব অনুযায়ী প্রত্যেক মাদ্রাসায় কিন্তু আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। প্রায় 6865টি কওমি মাদ্রাসা যেখানে এতিমখানা আছে, যে এতিমদের বাবা মা নাই, কোথাও যাওয়ার জায়গা নেই, ওখানেই পড়ে আছে, তাদেরকে আর্থিক সহায়তা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে আমরা আরও 7000 কওমি মাদ্রাসাকে ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করব এবং সেই পদক্ষেপ আমি নিয়েছি। এভাবে বিভিন্ন জায়গায় যেখানে যারা এতিম এসি যারাই আছে পড়ে, কোনো শ্রেণীর জন্য অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তাছাড়া আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদ আপনারা জানেন, ইমাম মুয়াজ্জিন সহ ওখানে যারা থাকেন, সাধারণত এই রমজান মাসে সবাই এখানে যায়, তারাবি নামাজ টামাজ পড়ে, সেখানে মসজিদে একটা ভালো ইনকাম হয়। অবশ্য এখনও সব মসজিদে যারা মসজিদ কমিটি আছে তারা সহায়তা দিয়ে যাচ্ছে, বিত্তশালীরা দান করে যাচ্ছে, সেটা আমি জানি, সেই খবরটা আমরা রাখি। তারপরেও আমি মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে। আমি ইতিমধ্যে একটা তালিকা করতে বলে দিয়েছি যে আমি সকল মসজিদে আমার এই ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে আমি কিছু আর্থিক সহায়তা দেব, সে তালিকাটাও আমরা করে দিচ্ছি এবং সেটাও আমি দিয়ে দেব। এই কারণে আমরা দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা এলাকায় সব জায়গায় মানুষের কষ্টটা দূর করা, এটাই আমার লক্ষ্য। আমি সেটাই চাই যে আমি হয়তো এত মানুষ হয়তো অনেক বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন আমি দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাইকে যেন কিছু সহযোগিতা করতে পারি, সেই চিন্তা করেই আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য। আমি জানি রোজা মুখে বক্তব্য দেওয়াও কষ্টকর আর শোনা আরও কষ্টকর। যা হোক, আমরা
দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাব। আমি এই মুজিব বর্ষ উপলক্ষে যেহেতু আমরা আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করতে পারলাম না, কাজে আমাদের যা যা টাকা পয়সা যেখানে যাচ্ছিল সেগুলি আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেখান থেকে যেগুলি সাশ্রয় করতে পারছি সেগুলি আমরা এই অসহায় মানুষগুলি যাদের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন তাদেরকেই আমরা এই মানে আমি বলবো সহায়তাটা দিয়ে যাচ্ছি। তা আমি আর কিছু না বলে এটা প্রথমেই যেমন করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাংকিং পরিষেবার মাধ্যমে 50 লাখ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যে আর্থিক সহায়তা নগদ অর্থ প্রেরণ, এটা এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। কোথায় চলে আসছে দেখো। চলে গেছে, টাকা চলে গেল। হ্যাঁ, গুড। তারপরে শিক্ষা একই সাথে ও যা হোক, মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং বলতে স্নাতক ও সমপর্যায়ে 2019 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি বিতরণ কার্যক্রম, এটাও আমি উদ্বোধন ঘোষণা করলাম। এবং একসাথে যে আমি যে বাটন টিপে উদ্বোধন করলাম, এতে আমাদের এই মানে শিক্ষার্থীরাও তাদের বৃত্তির টাকা পেয়ে যাচ্ছে, আর যাদেরকে আমরা এই করোনা ভাইরাসের কারণে তাদের আর্থিক সহায়তা দিচ্ছি সে টাকাও চলে যাচ্ছে। কাজে দুটোই কিন্তু একসাথে উদ্বোধন হয়ে গেল, একসাথেই টাকা চলে যাচ্ছে। এটাই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে, মানে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে যাবে। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এটুকু বলবো যে দোয়া করেন সবাই যেন আমরা এই অবস্থা থেকে মানে দ্রুত বেরিয়ে আসতে পারি। যদিও আমরা কিছুটা মানে আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, যে কারণে আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবুও আমি দেশের জনগণকে বলবো যে আপনারা আরেকটু নিজেরা সুরক্ষিত থাকে। তো আমি এটা বলবো না যে সারাক্ষণ মাস্ক পরে থাকা, কারণ আপনাদের কিন্তু অক্সিজেন নিতে হবে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে। কারোর সঙ্গে কথা বলার সময় বা যখন জনসমাগমে যাবেন বা বাজার হাটে যাবেন তখন পড়েন, কিন্তু যখন এমনি থাকবেন তখন কিন্তু এটা পড়বেন না, কারণ এটা কিন্তু অনেক সময় লাংসে ক্ষতি করে, কারণ আপনার অক্সিজেনটা আসে না। আমাদের শিক্ষামন্ত্রী তো ডাক্তার, সে তো এখানে বসেই আছে, সে তো বলতে পারে এই ব্যাপারে যে সারাক্ষণ এটা বসে থাকা স্বাস্থ্যের জন্য মোটেই সুরক্ষিত না। কাজে এটা সবাইকেই আমি এটা বলবো। হ্যাঁ, শুধু সংক্রামিত যাতে না হয়, অর্থাৎ কারোর সাথে কথা বলতে গেলে হাঁচি কাশি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজনের কাছ থেকে একজনের জন্য সংক্রামিত না হয়, ওটা আপনাকে দেখতে হবে। আর এমনি সময় সবসময় বা অফিসে কাজ করা বা যখন আপনি নিজে কাজ করছেন তখন পরে থাকতে হবে, সেটা কিন্তু না। আর এটা মাস্ক পরতে হবে, গ্লোভসও পরতে হবে, কিন্তু সেটা মানে যেটা সহজে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় সেটা। অনেকে আমি জানি যে সেই কি ওটাকে বলে যেটা খুব বেশি নিয়ে তোলপাড়, N95 কিন্তু সাধারণ মানুষের পড়ার জন্য না, এটা ডাক্তার নার্স বা যারা করোনা ভাইরাস রোগীকে সেবা দেবে তাদের জন্য, এটা শুধু তাদের জন্য। এটা সাধারণভাবে পড়া বা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই বা প্রয়োজনও নাই। ঘরে তৈরি করেও মাস্ক পরা যায়, অর্থাৎ আপনি আপনার শ্বাস প্রশ্বাসটা অন্যের কাছে যেন না যায়, অন্যটা যেন আপনার কাছে না আসে, সেইটা সুরক্ষিত করার জন্য পড়া। আর ওটা হচ্ছে চিকিৎসা যারা দেবে, হয় অপারেশন থিয়েটারে থাকবে, আইসিইউতে থাকবে বা হাসপাতালে রুগীর পাশে থাকবে বা রুগী দেখবে, রুগী পরীক্ষা করবে, সেই ক্ষেত্রে তাদের পড়তে হবে। অর্থাৎ হাসপাতাল রুগী সেবা যারা দেবে তাদের এটা পড়তে হবে, বা ঘরে যারা রুগী সেবা দেবে তারা, কিন্তু এমনি সাধারণভাবে কিন্তু সেটা পড়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। কাজে এটা পড়ে অযথা নষ্ট না করে এটা হাসপাতালে পাঠিয়ে দেওয়াটাই ভালো। একটা নোটও পাঠিয়েছি ভাই।
যে আমি এটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। আর আমি আশা করি যে আমার সাধ্যমতো যতটুকু সম্ভব, আমি জানি যে এটা কিছুই না, তারপরেও যেটুকু দিতে পেরেছি একটু হলেও মানুষের কাজে লাগবে বলে আমি আশা করি। দোয়া করবেন যেন এভাবে দিয়ে যেতে পারি। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর খেতে মানে তরি তরকারি, ফল ফলালি যেন আরও ব্যাপকভাবে হয়। আমাদের দেশের মানুষ যেন খেয়ে পরে দুধে ভাতে বাঙালি যেন ভালো থাকে, সেই দোয়া করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষা থেকে কিছু বলুক। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যেই প্যাকেজটির ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে অর্থনীতিকে সচল রাখার জন্য আপনি 17টি প্যাকেজ দিয়েছিলেন। এটি সহ 18 সেটা আমাকে দেওয়া হয়নি, দিলে তো আমি বলে দিতাম। এটা স্যার 18তম প্যাকেজ। যেই সংখ্যাগুলি আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী সহায়ক ফাউন্ডেশনকে আপনি 500 কোটি করে সর্বমোট 2000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। এটা নাম্বার হিসেবে 18তম এবং তাতে সর্বমোট 1,01,117 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ আপনি ঘোষণা করেছেন, যা বর্তমানে দাঁড়াচ্ছে জিডিপি 3.6%। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর যদি কোনো বক্তব্য শুনতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুমতি করুন। মাননীয় প্রধানমন্ত্রী, সকল আমাদের যারা উপবৃত্তি পেলেন সেই সকল শিক্ষার্থী, তাদের অভিভাবকবৃন্দ এবং আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় সহ পুরো শিক্ষা পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনি এই মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে শুধুমাত্র যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে তাই নয়, তার সঙ্গে তাদেরকে যাদের ভর্তির সময়ে আর্থিক সহায়তা প্রয়োজন তাদেরকে সেই সহায়তা দেওয়া হচ্ছে, যাদের কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনায় যারা গুরুতর আহত হচ্ছে তাদেরকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই যে আপনার নেতৃত্বে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনার নেতৃত্বেই আপনি যে আমাদের স্বপ্ন দেখিয়েছেন সেই উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় উন্নত বাংলাদেশ আমরা গড়ে তুলব।